আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রসায়ন প্রথম পত্র সিকিউ এবং ক খ সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক খ এবং সৃজনশীলের জন্য যে গ ঘ টপিকগুলো আছে সেগুলো দেখাই দেব। কোন টপিকগুলো থেকে প্রশ্ন বারবার আসে এবং কিভাবে আনসার করলে তুমি 8টা থেকে 5টা সৃজনশীল ইজিলি কমন পাবা এবং ভালো মতো আনসার করে আসতে পারবা, সেই সকল গাইডলাইন আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছ এখানে কগুলোকে আলাদা করছি, খগুলোকে আলাদা করছি এবং ঘগুলোকে আলাদা করছি। মানে প্রত্যেকটা অধ্যায় গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত, রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন, এই অধ্যায়গুলোতে জ্ঞানমূলকগুলো আমরা আলাদা দিছি। তো যেহেতু জ্ঞানমূলককে আসলে বোঝানোর কিছু না, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমি এগুলো টপিক ওয়াইজ তোমাদের দিয়ে দিছি। টপিক ওয়াইজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই দেখো পরমাণু মডেল টপিক ওয়াইজ আমরা দিয়ে দিচ্ছি। পরমাণু মডেল, ইলেকট্রন বিন্যাসের নীতি তোমরা বইয়ের সিরিয়ালে এভাবে খুঁজে পাবা। মানে এই 5টা প্রশ্ন তুমি বইয়ে কোথায় পাবা? পরমাণু মডেলের টপিকটা মধ্যে পাবা। তো তোমার যে কাজটা হবে, তুমি দেখবা যে আলফা কণা কি, অরবিটাল কাকে বলে, অরবিট কি, নোড কাকে বলে, জিমেন প্রভাব কি, এগুলো তুমি পারো কি না। এইগুলোর একটার মধ্যেও তোমার যে কনফিউশন লাগে, মনে করো তোমার নোড কাকে বলে এই সংজ্ঞাটার মধ্যে তোমার মনে হচ্ছে তুমি ভুলে গেছো, পরীক্ষা হলে লিখতে পারবা না, তখন তুমি বই খুলে সংজ্ঞাটা দেখে নিবা, ঠিক আছে? অথবা আমাদেরকে জিজ্ঞেস করবা। এইটার পিডিএফ মানে ক এবং খ এর সম্পূর্ণ পিডিএফ কিন্তু এই ভিডিও তোমরা যেখানে দেখতেছো ইউটিউবে অথবা ফেসবুকে, এইটার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। বুঝতে পারছো কি না? আমি ক খ নিয়ে বেশি কথা বলবো না, কারণ ক খ আসলে বোঝানোর কিছু নাই, তুমি এগুলো মুখস্থ করলে পারবা। আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা দিছি, ঠিক আছে? অনেক জায়গায় দেখবা যে 20-25টা ক খ দিয়ে রাখছে, বা টপিক ওয়াইজ আলাদা করা না, জাস্ট হচ্ছে তোমার এলোমেলোভাবে দেওয়া। আমি কিন্তু টপিক ওয়াইজ সাজায় দিছি। দেখো দ্রাব্যতা থেকে কোন 4টা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে, এগুলো কিন্তু আমরা বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে দিয়েছি, ঠিক আছে? যে বিভিন্ন বোর্ডে কোন প্রশ্নগুলো আসছে এবং সামনে কোনগুলো আসতে পারে ওইগুলো দিয়েছি। আয়ন শনাক্তকরণ থেকে কোন প্রশ্নগুলো আসে, ঠিক আছে? এরকমভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়, রাসায়নিক পরিবর্তন, মৌলের পর্যাবৃত্তর মধ্যে কোন প্রশ্নগুলো আসে শুধুমাত্র ওইগুলোই কিন্তু দিছি, ঠিক আছে? তো এটার পিডিএফটা তোমরা দেখে নিবা। আমি এই ক্লাসে মূলত গ এবং ঘ নিয়ে কথা বলবো, ঠিক আছে? যে গ এবং ঘতে কোন প্রশ্নগুলো আসতে পারে। ক এগুলাই ছিল। এরপর দেখতে পাচ্ছ খ এর জন্য পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পরিবর্জন নীতি, কোনটা থেকে কি প্রশ্ন আসতে পারে। এবং তুমি দেখবা এখান থেকেই ইনশাল্লাহ 90%-এর বেশি তুমি কমন পাবা, ঠিক আছে? 90%-এর বেশি তুমি কমন পাবা ইনশাল্লাহ। তো আমরা ক খ স্কিপ করে চলে যাচ্ছি সরাসরি গ ঘতে, ঠিক আছে? আমরা সরাসরি গ ঘ প্রশ্নগুলোর মধ্যে চলে যাচ্ছি। গুণগত রসায়ন, এইখানে কিছু বোঝার জিনিস আছে যে তুমি কিভাবে আনসার করবা। দেখো গুণগত রসায়ন যেইটা দেখতেছো, এখান থেকে প্রশ্ন আসবে দুইটা। কয়টা? দুইটা প্রশ্ন আসবে, দুইটা সিকিউ। তো তুমি 2টা সিকিউ থেকে 2টা আনসার করার চেষ্টা করবা। কেন? কারণ এখানে একদম টাটকা মার্ক, মানে মার্ক কাটার জায়গা নাই। গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায়গুলো যদি কমন পড়ে অবশ্যই আনসার করবা, কারণ এখানে ম্যাথ থাকে এবং তুমি যদি লিখে আসতে পারো মার্ক পাবা। কর্মমুখী রসায়ন যে অধ্যায়টা আছে, লাস্টের যে অধ্যায়টা, এখানে ভিনেগারের প্রস্তুতির প্রশ্নগুলো আসে, এটা আনসার করলে তুমি ফুল মার্ক পাবা না, ঠিক আছে? দেখা যাবে তোমাকে 7 বা 8 দিল, তো তুমি কেন শুধু 2 থেকে 3 মার্ক কম পাবা? যদি কমন আসে গুণগত, মৌলের পর্যাবৃত্ত এবং রাসায়নিক পরিবর্তন থেকে যদি কমন আসে, 5টা প্রশ্ন যদি মিলাইতে পারো ম্যাথ সহ, তাহলে তুমি অবশ্যই এগুলো থেকে আনসার করবা। আর যদি এমন হয়ে যায় যে টানাটানি লেগে গেছে, যে 4টা আনসার করার পরে এখন দেখতেছি আমার আর কমন নাই, আমার গ ঘ যে কোনো একটা পারি না, কিন্তু কর্মমুখী রসায়ন কমন পড়ছে, তাহলে তুমি কর্মমুখী রসায়ন আনসার করতে পারো। কারণ কমন যদি না আসে, তাহলে 5-6 পাওয়ার থেকে যেটা কমন আছে কর্মমুখী রসায়ন, সেখানে 7-8 পাওয়া ভালো, ঠিক কিনা? তো এখান থেকে 2টা প্রশ্ন আসবে। একটা সেট থাকবে শুরুর দিক থেকে, যে পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, আর হাইড্রোজেন পরমাণু বর্ণালী। এই যে 3টা টপিক দেখতেছো, এই 3টা টপিক থেকে তুমি একটা সেট পাবা, ঠিক আছে? এই 3টা থেকে, এই যে 9টা টপিক, 9টা আমি প্রশ্ন টাইপ দিছি, এখান থেকে তুমি এক সেট সিকিউ কমন পাবা। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে ভালো মতো খেয়াল করো, মনোযোগ দিও সবাই। রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা ও বিস্তারিত ব্যাখ্যা চিত্রসহ, ঠিক আছে? এইটা আসে, কমনলি আসে, এটা 5 স্টার, ঠিক আছে? এখানে 5 স্টার, এটা মাথায় রাখো। এখন কথা হচ্ছে, যখন তুমি 2টা পড়ে ফেলছো, তখন তুমি এদের পার্থক্য করতে পারবে না। এখান থেকে প্রশ্ন আসে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের কোনটি অধিক গ্রহণযোগ্য, মানে এদের পার্থক্য, ঠিক আছে? চিত্র দিয়ে পার্থক্য ছক দিয়ে লিখে দিবা, একদম ফুল মার্ক পাবা। এইগুলো আসে গতে, এবং এই যে পার্থক্য যেটা, এটা আসে ঘতে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, এক সেট তোমার কমন রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে। এইখান থেকে প্রশ্ন যদি না আসে, তখন আসবে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস থেকে। এইটা বেশি গুরুত্বপূর্ণ, উপরেরটা থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম সংখ্যা থেকে কেমন প্রশ্ন আসে? তোমাকে বলবে পরমাণুর তৃতীয়
অথবা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল আছে, অথবা এটার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, মানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আমরা কি করব, এভাবে ছক করব। ছক করে আমরা লিখি না যে তো চতুর্থ কক্ষপথ, ফোর্থ কক্ষপথ, এরপর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আমরা এগুলো লিখে তারপরে হচ্ছে মোট যোগ করি না। এইভাবে এই ছকের মাধ্যমে দেখো লিখে দিয়েছি আমি, ছক করার মাধ্যমে এই প্রশ্নটা আনসার করতে হবে। খুবই কমন, এই প্রশ্নটা বারবার আসে, এটা 5 স্টার। ঠিক আছে, এখান থেকে 3 মার্ক থাকবে, এখান থেকে তুমি 3 মার্ক কমন পাবে ইনশাল্লাহ, ভালো মতো দেখে যাবে। এটা উদ্দীপকের পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। এটা তেমন আসে না, বাট কয়েকটা বোর্ডে আসছে, কয়েকটা বোর্ডে আসছে, এটা 2 স্টার দেবো আমরা। ঠিক আছে, কয়েকটা বোর্ডে আসতে দেখা গেছে, পড়ে রাখতে হবে। আচ্ছা, উদ্দীপকের পরমাণুটি সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লেখা, খুবই ইজি। যারা হচ্ছে এমসিকিউ ভালো মতো সলভ করছো তারা কিন্তু এমনি লিখতে পারবা। কোয়ান্টাম সংখ্যা 4টা, জাস্ট মান লেখা। ওকে, এখানে মোটামুটি 3 মার্কের মতো আসে, গয়ের জন্য আসে। উদ্দীপকে যে কোনো একটা পরমাণু দেওয়া থাকবে, বলবে এর 3p বা 3d উপস্তরের জন্য হুন্ডের নীতি মেনে চলে এটা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, যারা হুন্ডের নীতি পড়ছো তারা এটা পারবা ইজিলি, সমস্যা নেই, এটা 3 মার্কের জন্য আসে। ক্রোমিয়ামের ডি ইলেকট্রন সমূহে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা থাকে, ব্যাখ্যা করো। এই যে আমি এখানে 1 2 3 4 5টা প্রশ্ন দিছি, বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে এগুলাই আসছে। ঠিক আছে, তো এখান থেকে একটা সেট কমন পাইতে পারো। ওকে, এখন হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। বেশিরভাগ প্রশ্নের মধ্যে দেখা যায় গতে এইটা দিয়ে দেয় আর ঘতে দিয়ে দেয় যে এইটা, মানে গতে দেওয়া যায় যে কোনো একটা কক্ষপথ বলে, ওই কক্ষপথে ইলেকট্রনের ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য অথবা শক্তি অথবা বর্ণ। এই বর্ণ জানার জন্য তোমার ওই যে বেনিয়া সহ কলা, ওদের বর্ণ পরিসরগুলো জানতে হবে। 380 থেকে 425, 425 থেকে 450 ন্যানোমিটার, এই বর্ণগুলা কিন্তু আসে। এটা আসে কোথায়? গতে। ঠিক আছে, এরপরে ঘতে বলে যে তৃতীয় অথবা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকতে পারে তার কন্ট্রাস্ট ছকের সাহায্যে নির্ণয় করো, ছকটা করতে হয়। তাহলে এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে কমন একটা সেট। এই যে 4 নাম্বার এবং 9 নাম্বার, এই দুইটা মিলে একটা সেট হয়। ঠিক আছে, এক সেট সিকিউ মাথায় থাকবে সবার। এই যে আমি কয়টা টাইপ বললাম এগুলো অবশ্যই একবার দেখে যাবা। ঠিক আছে, একদম হুবহু একটা সেট কমন পাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতা দেওয়া থাকলে দ্রাব্যতা গুণফল চাইবে, দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা চাইবে। এই দুইটা টাইপ হচ্ছে কমন। কিসের জন্য? গয়ের জন্য। গতে এই দুইটার যে কোনো একটা চাইবে তোমাকে, যে দ্রাব্যতা দেওয়া থাকলে দ্রাব্যতার গুণফল চাইবে, দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা চাইবে। আর দ্রাব্যতা এইটাই যে আনসার, একই আনসার আয়নের ঘনমাত্রা, ওই আয়নের ঘনমাত্রা যে কথা, দ্রাব্যতা একই কথা। আমরা জানি আনসার কিসে আসে? মোল পার লিটারে আসে। তো মোল পার লিটারটাই আসলে কি? মোল পার লিটার আসলে কি? ঘনমাত্রা। এটাই দ্রাব্যতা। আমার কথা বুঝতে পারছো কিনা? ওকে, দুটি দ্রবণকে মিশালে অধক্ষেপ পড়বে কিনা, এটা হচ্ছে ঘয়ের জন্য সবচেয়ে কমন, ঘয়ের জন্য সবচেয়ে কমন। ঠিক আছে, তাহলে এই যে গ এবং ঘ এটা মিলে এক সেট সিকিউ। ঠিক আছে, এটা নিয়ে এক সেট সিকিউ হয়। ওকে, দুটি দ্রবণকে মিশালে অধক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, এরপর মাঝে মাঝে জিজ্ঞেস করে দুটি দ্রবণকে মিশালে দ্রবণে আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। এটা বেশিরভাগ সময় দেখা যায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে আসে, যে দুইটি দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা জিজ্ঞেস করে। আর গুণগত রসায়ন থেকে আসে জিজ্ঞেস করবে মিশ্রিত দ্রবণে আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। মাঝে মাঝে কি করে, ঘতে এরকম অধক্ষেপ পড়বে কিনা জানতে চায়, গ নাম্বারে দিয়ে দেয় আয়ন শনাক্তকরণ। এই জন্য একটু সাবধান থাকার জন্য অবশ্যই পড়তে হবে। আমি এখানে শুধুমাত্র ওইগুলাই দিছি যেগুলো বিগত বছর বোর্ডে আসছে, এবং যদি সামনে আসে এগুলা থেকেই আসবে ইনশাল্লাহ। এই যে বোর্ডে কি কি আসছে, ক্ষারীয়র মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, কপার, অ্যামোনিয়াম, ক্যালসিয়াম, আর অম্লীয়র মধ্যে ক্লোরাইড আর সালফেট। এই যে 6টা আয়ন শনাক্তকরণ, এইগুলাই ঘুরে ঘুরে তোমার গতে আসে। তো যদি কোনো বোর্ডে আসে আয়ন শনাক্তকরণ, এগুলোর মধ্যে আসবে ইনশাল্লাহ, অবশ্যই দেখে যাবে এগুলা। ঠিক আছে, তো গুণগত রসায়ন মোটামুটি এগুলাই। মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেটা, এখানে আমরা টপিক ওয়াইজ ভাগ করছি। প্রথমে এস ও পি ব্লক থেকে কি কি প্রশ্ন আসে, খুবই খুবই কমন প্রশ্ন এগুলো। এগুলো তোমার কীরকম প্রশ্ন থাকবে আমি বলে দিই। পর্যায় সারণী দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম একটা ভাঙ্গা পর্যায় সারণী তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এখানে মনে করো দিয়ে দিবে এক্স ওয়াই জেড, এরকম দিয়ে দিবে। তারপর বলবে যে এক্স দ্বারা অমুক যৌগ আর্দ্র বিশেষিত হয়, ওয়াই দ্বারা অমুক যৌগ আর্দ্র বিশেষিত কেন হয় না। তো তুমি যখন প্রশ্নগুলো দেখবা, দেখে বুঝতে হবে মৌল কোনটা। মৌল যখন চিনে যাবা তখন তুমি প্রশ্ন ইজিলি আনসার করতে পারবা। যেমন দেখো, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশেষিত হয়, সিলিকন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশেষিত হয়, ব্যাখ্যা করো। একদম ইজি প্রশ্ন। প্রশ্ন ধরতে পারলে তুমি আনসার করতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? এই জন্য যদি এমন হয় যে তুমি প্রশ্ন ধরতে পারতেছো না, ধরতে পারতেছো না, তখন তুমি অন্য সৃজনশীল আনসার করতে থাকবা। দেখবা একটা সময় মাথায় আসবে। ঠিক আছে, মাথায় আসবে যে পর্যায় সারণীর ক্ষেত্রে কোন মৌলটা ছিল। প্যানিক হবা না এটা নিয়ে, পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে প্যানিক হবা না।
তুমি হচ্ছে প্রথমের দিকে যেইগুলো গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন আনসার করতে থাকবা, দেখবা এটা মাথায় আসবে। ওকে, আচ্ছা, PH3 এবং NH3 মধ্যে কোনটা ক্ষারীয়, ফসফিন এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটি ক্ষারীয় ব্যাখ্যা করো। এটা এমসিকিউতে কিন্তু আসে, অ্যামোনিয়া হচ্ছে বেশি ক্ষারীয়, তাই না? অ্যামোনিয়া বেশি ক্ষারীয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন? ঠিক আছে, বন্ধনের কারণে। NCl5 গঠিত হয় না, PCl5 কেন গঠিত হয়? অষ্টক সম্প্রসারণের ব্যাপার স্যাপার, জাস্ট একটু চিত্রটাকে বুঝাই দিলেই হয়। উদ্দীপক একটা মৌল দেওয়া থাকবে, ওই মৌলের অক্সাইডের প্রকৃতি জিজ্ঞেস করবে, ক্ষারীয়, অম্লীয়, এগুলো তোমার বিক্রিয়া দিতে হবে, বুঝতে পারছো কিনা? সোডিয়াম কার্বনেট, কপার সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, জলীয় দ্রবণের প্রকৃতি কেমন, ক্ষারীয় নাকি অম্লীয় নাকি নিরপেক্ষ? হাইড্রোসিড দেওয়া থাকবে, হাইড্রোসিড কোনগুলো? এই যে HI, HBr, HCl, HF, এগুলোকে বলে হাইড্রোসিড। ঠিক আছে, এদের তীব্রতার ক্রম জানতে চায়, তো এই হচ্ছে ক্রম, এরপর তুমি হচ্ছে এদের যুক্তি দিবা, এরকম রাসায়নিক পরিবর্তন অধ্যায়ও আছে, রাইট? ডি ব্লক মৌল থেকে জটিল আয়ন, রঙিন আয়ন, এগুলো থেকে প্রশ্ন আসে, অথবা সংকরণ জিজ্ঞেস করে। তো মোস্ট কমনলি যে দুইটা আসে, আমি দুইটা দিছি, এখান থেকেই প্রশ্ন আসে ঘুরে ফিরে। এদের হয় গঠন চাইবে, নয় চুম্বক ধর্ম, নয় সংকরণ জিজ্ঞেস করবে, তিনটা যে কোনোটা জিজ্ঞেস করবে। সবচেয়ে বেশি জিজ্ঞেস করে গঠন, এবং এরা যে রঙিন যে গঠন করে এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, তো এই দেখো যে কপার 2+ জটিল আয়ন রঙিন, কিন্তু এদেরটা রঙিন নয় কেন, বর্ণহীন কেন? এখানে আমরা অবস্থান্তর ধাতুর যে ব্যাখ্যাগুলো এগুলো দিব, বুঝতে পারছো কিনা? এরা অবস্থান্তর মৌল, এরা অবস্থান্তর মৌল নয় কেন, ইলেকট্রন বিন্যাস করে দেখা দিবা, ইজি। আয়নীকরণ শক্তি থেকে ইলেকট্রন আসক্তি এবং সংকরণ থেকে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সবাইটা খেয়াল করো। এগুলো থেকে মতো একটা সেট থাকে। আর একটা বিষয় বলে রাখি, মৌলের পর্যাপিত ধর্ম থেকে কিন্তু মোটামুটি 3টা সেট প্রশ্ন আসে, ঠিক আছে? প্রায় 3টা সেট প্রশ্ন আসে, এই জন্য এখান থেকে তুমি একটা বা দুইটা আনসার করার চেষ্টা করবা, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির গ্রাফ সরলরৈখিক না হওয়ার কারণ ব্যাখ্যা করো। তারপর এখানে কিছু ব্যতিক্রম থাকে, তোমার বেরিলিয়াম থেকে বোরন, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন থেকে অক্সিজেন, ফসফরাস থেকে সালফার, এদের আয়নিক শক্তি কম কেন, এর থেকে এর কম কেন? তো ব্যতিক্রমটা ব্যাখ্যা করে দিবা আর কি। আইসো ইলেকট্রনিক কিছু আয়ন আছে, সোডিয়াম এর প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এদের আয়নীকরণ শক্তি তুলনা করতে বলছে। ঠিক আছে, তো এইখান থেকে তোমার গতে একটা প্রশ্ন থাকে, বুঝতে পারছো কিনা? এছাড়া আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? এটা এমসিকিউ তো আসে যে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কোন মৌলের? আনসার হচ্ছে ফ্লোরিন। আরেকটা প্রশ্ন আসে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলের? আনসার হচ্ছে ফ্লোরিন। এটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটার ইলেকট্রন আসক্তি বেশি, মাথায় রাখবে, এমসিকিউতে কিন্তু আসে। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু আসে। ওকে, সংকরণ থেকে গঠন জানতে চায়, অথবা এদের বন্ধন কোন আকৃতি ও সংকরণের তুলনা জানতে চায়। তো যদি গঠন জিজ্ঞেস করে, হয় আয়নের চাইবে না যৌগের চাইবে, বেশিরভাগ সময় যৌগের গঠনগুলোই জিজ্ঞেস করে। আমি এখানে যে কয়টা উদাহরণ দিছি এগুলো এনাফ। আমি এখানে যে কয়টা উদাহরণ দিছি এগুলো যদি তুমি পারো, যদি প্র্যাকটিস থাকে, চিত্র এবং বর্ণনা যদি তোমার প্র্যাকটিস থাকে, এইগুলো প্র্যাকটিস করলেই এনাফ, এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তুলনা কীরকম আসে? তোমার জিজ্ঞেস করবে যে মিথেন, অ্যামোনিয়া এবং পানি তিনটাই sp3 সংকরণ, তিনটাই sp3 সংকরণ, তবে এদের বন্ধন কোন আকৃতি, ভিন্ন কেন? এ হচ্ছে প্রশ্ন। অ্যামোনিয়া, PH3 এদের বন্ধন করে ভিন্ন কেন? তখন তুমি এখানে লন পেয়ার বা মুক্ত জোরের ভেসপার যে তত্ত্ব, এই তত্ত্বগুলোর তুমি কারণগুলো লিখে দিবা, বুঝতে পারছো কিনা? তারপর যে তোমার H2O মানে পানি এবং H2S হাইড্রোজেন সালফাইডের মধ্যে বন্ধন কোণের ভিন্নতা কেন হয়? আকৃতি সংকরণ সেম থাকলেও বন্ধন কোণে ভিন্নতা কেন আসে? তখন তুমি এখানে লন পেয়ারের ব্যাখ্যাগুলো দিয়ে দিবা, কথা বুঝতে পারছো কিনা? ভিএসি পেয়ার তত্ত্বগুলো তুমি দিয়ে দিবা। ওকে, ফাজারের নীতি থেকে প্রশ্ন আসে যে তোমার বিভিন্ন যৌগ পর্যায় সারণী থেকে আইডেন্টিফাই করতে হবে, ওই ভাঙ্গা পর্যায় সারণী দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তুমি মনে করো 300, বলবে কার গলনাঙ্ক, কার স্ফুরণাঙ্ক অথবা কার দ্রাব্যতা বেশি, যে কোনো একটা আসবে, বুঝতে পারছো কিনা? সোডিয়াম ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড জিজ্ঞেস করবে কোনটা বেশি সমযোজী, তখন তুমি ফাজারের নীতি অনুসারে ব্যাখ্যা দিবা, বুঝতে পারছো কিনা? এই দুটো টাইপ থেকে কিন্তু গ অথবা ঘতে প্রশ্ন আসে। ওকে, হাইড্রোজেন বন্ধন থেকে খুবই কমনলি এই 3টা প্রশ্ন আসে, খুবই কমন। এটা কিন্তু একদম 5 স্টার, হাইড্রোজেন বন্ধনে 5 স্টার দিচ্ছি। পানি তরল কিন্তু H2S গ্যাসীয় কেন? খুবই কমন প্রশ্ন। পানি স্ফুটনাঙ্ক HCl আর HF থেকে বেশি কেন? অবশ্যই হাইড্রোজেন বন্ধন, কারণ তুমি ব্যাখ্যাটা দিয়ে দিবা চিত্র এঁকে। অর্থনাইট্রোফেনল অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করলেও প্যারানাইট্রোফেনল কেন আন্তঃআণবিক? ঠিক আছে, এই যে ব্যাখ্যাটা চিত্র সহ দিয়ে দিব। অবশ্যই এখানে চিত্র প্র্যাকটিস করতে হবে, যদি চিত্র প্র্যাকটিস না থাকে আজকে অবশ্যই চিত্রটা প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিতে যাবা। ওকে, এরপর আমরা যাবো হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। রাসায়নিক পরিবর্তনের শুরুতে ক্যাপিকেসি থেকে তুমি একটা সেট পাবা ইনশাল্লাহ, ক্যাপিকেসি আর লাসাতিলিয়া নীতি থেকে এক সেট পাবা। এখানে টোটাল 2টা সেট আসে, আমাদের রাসায়নিক পরিবর্তনের টোটাল 2 সেট থেকেও তুমি পাবা ইনশাল্লাহ। এই যে 2 সেটের মধ্যে একটা সেট আসবে ক্যাপিকেসির অঙ্ক লাসাতিলিয়া নীতি এখান থেকে। তো কীরকম প্রশ্ন আসে?
প্রথমত তোমাকে বলবে যে এইরকম, এই যে আমি এখানে 4টা বিক্রিয়া দিছি, এই 4টা বিক্রিয়া থেকে দেখবা বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে প্রশ্ন করতেছে। তো এখানে ক্যাপি অথবা ক্যাসির রাশিমালা তোমাকে প্রতিপাদন করতে বলবে গ নাম্বার প্রশ্নে, ঠিক আছে? হয় এইখান থেকে তুমি দেখবা যে কোনো একটা দিয়ে দিবে, তুমি দেখো প্রশ্ন পাইলে মিলাই দেখো। আর অঙ্কের মধ্যে, ম্যাথের মধ্যে তুমি দেখবা ঘ নাম্বারে, এটা হচ্ছে ম্যাথ আসে ঘ নাম্বারে, যে বিয়োজন মাত্রা আলফা দেওয়া থাকে, তোমার ক্যাপি অথবা ক্যাসি অথবা চাপ নির্ণয় করতে বলবে। আবার দেখা যায় চাপ অথবা আয়তন পরিবর্তন করলে ওই আলফার মান নির্ণয় করো, মানে হয় আলফা দেওয়া থাকবে নয় আলফার মান নির্ণয় করতে বলবে, কথা বুঝতে পারছো কিনা? অথবা দেখবা সাম্যাবস্থায় পরিমাণ দেওয়া, ক্যাপি ক্যাসি নির্ণয় করো। অথবা বিক্রিয়ার ক্যাপি ক্যাসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করতে বলে, ঠিক আছে? যে ক্যাপি সমান ক্যাসি RT টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? এই যে সমীকরণটা এটা প্রতিপাদন করতে বলে, ঠিক আছে? এই প্রতিপাদনটা একবার দেখে রাখবা, ঘ নাম্বারে আসে। লাশ হাতের নিচে থেকে যে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকবে, উপরের বিক্রিয়া মধ্যে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, বলে বিক্রিয়াটিতে কি পদক্ষেপ নিলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়, ঠিক আছে? খুবই কমন প্রশ্ন। তখন তুমি চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা 3টা আলাদা করে পয়েন্ট করে বলে দিবা, ঠিক আছে? সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, এটা খুবই কমন, এটা স্টার, এটার মধ্যে 3 স্টার দিচ্ছি। এখানে ভ্যান টফের যে সূত্রটা আছে লেখচিত্র দিয়ে, এটা লেখচিত্র লিখে সূত্রটা লিখে ব্যাখ্যা করে দিবা, বুঝতে পারছো কিনা? পিএইচ এর অঙ্ক, এটা হচ্ছে আরেকটা টাইপ। পিএইচ এর অঙ্ক এবং বাফার হচ্ছে আরেক সেট সিকিউ, ঠিক আছে? এখান থেকে তুমি এক সেট সিকিউ পাবাই, একদম শিওর পাবা। এখানে অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড বলতে HCl, H2SO4, ঠিক আছে? অজৈব যেগুলো, জৈব না যেগুলো, HNO3, এই সকল অ্যাসিড অথবা ক্ষারের তোমার হচ্ছে পিএইচ অথবা পিওএইচ নির্ণয় করতে বলবে। হয় পার্সেন্ট থেকে বলবে, আর নয় ঘনমাত্রা থেকে বলবে। পার্সেন্ট দেওয়া থাকলে প্রথমে পার্সেন্টটাকে ঘনমাত্রায় নিবা, তারপর ঘনমাত্রা থেকে কি পিএইচে যাবা, বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে অজৈব অ্যাসিডের ক্ষেত্রে। আর যদি জৈব অ্যাসিড থাকে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি কি থাকে? CH3COH থাকে, HCOH থাকে। এদের ক্ষেত্রে দেখবা বিয়োজন মাত্রা আলফার মান দেওয়া থাকে, ওই আলফার সাহায্যে যে সূত্রটা আছে ওইটার সাথে তুমি পিএইচ নির্ণয় করতে পারবা, ঠিক আছে? জৈব অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই আলফা ব্যবহার করতে হবে, মাথায় রাখবা, ঠিক আছে? বিয়োজন মাত্রাটা অবশ্যই ব্যবহার করতে হবে, ওকে? এছাড়াও মিশ্রণে পিএইচ জিজ্ঞেস করে, অজৈব অ্যাসিডগুলো মিশ্রণ থাকে, ওখানে থেকে কি পিএইচ বের করতে বলে। বাফার দ্রবণ হচ্ছে, বাফার দ্রবণ থেকে তোমার পিএইচ নির্ণয় করতে বলে, যে আলাদা সূত্রটা আছে বাফার দ্রবণের সূত্র, সেখান থেকে পিএইচ বের করতে পারবে, আশা করি প্যারা হবে না। এই যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এটা ঘয়ের জন্য খুবই কমন একটা প্রশ্ন, ঠিক আছে? ঘয়ের জন্য খুবই কমন একটা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসতে দেখবা যে অমুক দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ অপরিবর্তিত থাকে কেন? ক্রিয়া কৌশল তোমাকে দেখাইতে হবে যে অ্যাসিড যোগ করার পরেও বাম থেকে ডানে পিএইচ চেঞ্জ হয় নাই, ক্ষার যোগ করার পরেও পিএইচ চেঞ্জ হয় না, এই জিনিসগুলো তোমাকে দেখাইতে হবে। আর মানুষের রক্তের বাফারের ক্রিয়া কৌশল জানতে চাই, এটা কম গুরুত্বপূর্ণ, প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত যেগুলো বলছি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমাদের লাস্ট টপিক, এখানে কর্মমুখী রসায়নের গ ঘ 3টা টপিক এখানে আনছি। এই 3টা থেকে ইনশাল্লাহ এক সেট সিকিউ কমন থাকবে। তবে আমার ইনস্ট্রাকশন সেম আগের মতোই থাকবে, যে তোমরা যেহেতু গুণগত থেকে 2টা সিকিউ পাচ্ছ, গুণগত থেকে 2 সেট পাচ্ছ, পর্যাবৃত্ত থেকে 3 সেট পাচ্ছ, রাসায়নিক থেকে, রাসায়নিক পরিবর্তন থেকে পাচ্ছ 2 সেট। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কয়টা সেট? এখানে মোট 60টা সেট, ঠিক আছে? 60 সেট প্রশ্ন। আমি যদি বলি তোমার এই 2 সেটের সমস্যা হবে না, গুণগত পারবা। রাসায়নিক পরিবর্তনের 2টার মধ্যে তুমি একটা ইজিলি পারবা, ঠিক আছে? একটা ইজিলি পারবা, যে কোনো স্টুডেন্ট বলো এখানে 2টা, এখানে একটা পারবা ইনশাল্লাহ। আর মৌলের পর্যাবৃত্ত থেকে একটা পারবাই, 3টার মধ্যে একটা পারবাই, তো 4টা হয়ে গেল। এরপর যদি তুমি আরেকটা মিলাইতে পারো, হয় রাসায়নিকের একটা বাকি আছে, মৌলের পর্যাবৃত্ত 2টা বাকি আছে, যদি একটা মিলাইতে পারো দিয়ে দিবা, প্লাস এক সেট দিয়ে দিবা মিলাইতে পারলে। যদি একদম না মিলাইতে পারো, যে গ ঘ পারো না বা কোনো একটা সমস্যা হচ্ছে, উত্তর নাও মিলতে পারে, তখন তুমি গিয়ে কি করবা? কর্মমুখীতে আনসার করবা। এছাড়া কর্মমুখী আনসার করার প্রয়োজন নাই, মার্ক কিন্তু কমে যায়। কর্মমুখী তখনই আনসার করবা যখন তুমি বিপদে পড়বা, কথা বুঝতে পারছো? ওকে, তো এখানে প্রশ্ন কেমন আসে? আখ অথবা চিনি অথবা সুক্রোজ অথবা খেজুরের রস, যে কোনো একটা বলবে, সব আনসার সেম। এখান থেকে ভিনেগার উৎপাদন সমীকরণ সহ ব্যাখ্যা করো, গ নাম্বারের প্রশ্ন। গতে এইটা আসার পরে গতে জিজ্ঞেস করবে এই 2টার মধ্যে যে কোনো একটা। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের উপর গুরুত্ব ও কৌশল বর্ণনা করো, অথবা খাদ্য সংরক্ষক হিসেবে লবণ, চিনি আর ভিনেগার, এখান থেকে যে কোনো 2টা দিবে। কীরকম দিবে? হয় বলবে লবণ ও ভিনেগার, আর না হয় বলবে চিনি ও ভিনেগার, মানে লবণের সাথে ভিনেগারের তুলনা, চিনির সাথে ভিনেগারের তুলনা, এই 2টার মধ্যে যে কোনো একটা বলবে যদি আসে এটা, ঠিক আছে? এর কৌশল ভিন্ন বা তুলনা করে এদের মধ্যে, মানে এই 2টার কৌশল অবশ্যই ভিন্ন। আমরা যেটা লবণ দ্বারা যেটা, সেটা হচ্ছে কিউরিং, আর যেটা হচ্ছে চিনি দ্বারা এটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়া, তাই না? বুঝতে পারছো কিনা? তো এই যে আবার ভিনেগার দ্বারা যেটা, এটাকে বলা হয় আচার সংরক্ষণ বা পিকলিং, তাই না? তো এই অবশ্যই প্রসেসগুলো ভিন্ন, কৌশলগুলো ভিন্ন, এটা জানতে চায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সাজেশন, এটার পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফ হচ্ছে তোমার ডিসক্রিপশনে পাবা, কমেন্ট বক্সে পেয়ে যাবা।
তো এগুলো ফলো করো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, 5টা সেট একদম শুরুতে শুধু ওইটাই অ্যান্সার করবা যেটা তুমি সবচেয়ে ভালো পারো। ঠিক আছে, সবচেয়ে ভালো পারাগুলো আগে অ্যান্সার করবা, লাস্টের 1টা বা 2টা সিকে একটু খারাপ হলেও সমস্যা হয় না, শুরুগুলো যেন 10-এ 10 থাকে। ওকে, আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভকামনা রইল।